নমস্কার, আমি প্লাবিতা। আমাদের আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন বব ম্যাডিসনের লেখা শার্লক হোমসের ফ্যান ফিকশন রেড সানসেট অবলম্বনে রক্তিম। অনুবাদ করেছেন রিজু গাঙ্গুলি। গল্পটি আমরা নিয়েছি মায়া কানন থেকে প্রকাশিত লেখকের গল্প সংকলন ভয়াল 10 থেকে, এবং এটি প্রথম প্রকাশিত হয় অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত গল্প সংকলন বৃশ্চিক 2-এ। শুরু হতে চলেছে শার্লক হোমসের গল্প রক্তিম। সূর্য ডুবছিল, লাল রঙে ভেসে যাচ্ছিল আমার শহর। বুড়োকে আমি আগে কখনো দেখিনি। লন্ডনে বোমা পড়া শুরু হওয়ার পরেই লোকটাকে তড়িঘড়ি এদেশে নিয়ে আসা হয়েছিল। ওর কিছু হলে নাকি লোকের মনোবল একেবারে ভেঙে পড়বে। তাই প্রথমে সাবমেরিনে চাপিয়ে নিউ ইয়র্ক, আর তারপর ট্রেনে তুলে লস অ্যাঞ্জেলেস। খবর পেয়েছিলাম সান্তা মনিকা বুলেভার্ডের কাছে একটা বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়েছে বুড়োর। বাড়িটা বাসিন্দাদের মতোই ধূসর আর জীর্ণ। সেখানে পৌঁছে নিজের ব্যাজ দেখালাম। কাজ নিয়েই এসেছি বলা সত্ত্বেও নার্স অনেকক্ষণ ওয়েট করালো। অবশেষে একটা টিমটিমে আলো জ্বলা ঘরের সামনে পৌঁছলাম। নার্স দরজায় নক করল। ভেতর থেকে খসখসে একটা গলায় প্রশ্ন এলো, কি চাই? আপনার সঙ্গে একজন দেখা করতে চান। চলে যেতে বলো। আসলে উনি সবসময় এরকম বলেন। যান, আপনি ভেতরে যান। মুখে বাঁকা হাসি ফুটিয়ে বলল নার্স। আমি ঘরে ঢুকলাম। ঘরটা বেশ বড়। পুরনো জামা কাপড়, ওষুধ আর অসুস্থতার নিজস্ব গন্ধ ছড়িয়ে আছে। তার আসবাব, জীর্ণ পর্দা, খোলা বই আর মেঝে জুড়ে ছড়ানো টাইমস নিউজ পেপারে। ডেস্কে একটা ফটো ফ্রেম থেকে আমার দিকে চেয়ে আছেন এক শক্ত চেহারা, মোটা কোপ আর নরম চোখের এক ভদ্রলোক। ঘরের সব কিছু ভাসিয়ে দিচ্ছে অস্তায়মান সূর্যের লাল ঢেউ। বুড়ো একটা হুইল চেয়ারে বসে বাইরের দিকে তাকিয়েছিল। বেঢপ ড্রেসিং গাউনের মধ্যে চাপা পড়া শুকনো লম্বা শরীর, চওড়া কপাল, বয়সে শুকিয়ে যাওয়া পাতলা ঠোঁট, ধূসর চুল, এই সব ছাপিয়ে নজর কাড়ছিল ওর টিকালো নাকটা। লোকে বলে ওর বয়স নাকি 100 বছরেরও বেশি। হতেও পারে, তবে লোকটার মগজ এখনো। তুমি সিগারেট খাও? আমি পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে এগিয়ে ধরলাম। বুড়ো একটা সিগারেট বার করে প্যাকেটটা অন্যমনস্কভাবেই গাউনের পকেটে ভরল। সিগারেট ধরিয়ে তাতে একটা বড় টান দিয়ে প্রচুর কাশল। কাশি থামলে আমার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ ধন্যবাদ, এবার যাও। বুড়ো আবার বাইরের দিকে তাকিয়ে আকাশ দেখার তালে ছিল। আমি একটু এগিয়ে বললাম, 1 মিনিট, আপনার সঙ্গে আমার একটা দরকার আছে। ম্যাজিক দেখবে তো? একটা সিগারেট খাইয়ে আমার ম্যাজিক দেখা যায় না ছোকরা। আপনি তো পুরো প্যাকেটটাই রেখে দিয়েছেন। বুড়ো হেসে তাকালো আমার দিকে। গাউন খামছে রিবেনে বাঁধা একটা চশমা বের করে নিজের নাকের ওপর চড়ালো লোকটা। তারপর আমার আপাদমস্তক দেখল। চশমার পেছনে ওর চোখগুলো যেন গাড়ির হেডলাইটের মতো দেখালো। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বুড়ো শুরু করলো, তুমি একজন গোয়েন্দা, কোনো একটা
বড় সংস্থার হয়ে কাজ করো তুমি, শ্যান্ডলার বা কন্টিনেন্টাল। প্রায় 30 বছর ধরে তুমি ধূমপান করো। আদতে তুমি আমেরিকান মিডওয়েস্টের বাসিন্দা, নেব্রাস্কা বা ওইরকম কোনো জায়গায়। তুমি অবিবাহিত, তবে এই মুহূর্তে কোনো মহিলার সঙ্গে কোনো সম্পর্কে জড়িত নও। বাড়ির খাবার নয়, বরং রাস্তার খাদ্যই তোমার চলে। নতুন এক সেট জামা কাপড় অনেকদিন কেননি তুমি। তোমার সঙ্গে একটা রিভলভার থাকে। সম্প্রতি কারোর সঙ্গে তোমার মারামারি হয়েছে। হ্যাঁ। তাহলে পয়সা উসুল। সেই বিষাক্ত হাসিটা আবার উড়ে এলো আমার দিকে। সিগারেটে আরেকটা টান দিয়ে বুড়ো পেছন ফিরল। আগে আমার সাহায্য দরকার। কেউ কি তোমাকে বলেনি যে আমি অবসর নিয়েছি? আমার এসবে আর কোনো আগ্রহ নেই। তুমি যাও যাও। আমি গতকাল একজনকে গুলি করেছি। সিনেমা দেখে মনে হয়। তোমার পেশার লোকজনকে প্রায় এসব করতে হয়। আমি 3টে গুলি করেছিলাম। আমাদের ঘরের দেওয়ালে গুলি করে রানীর নামের আদ্যক্ষর খোদাই করেছিলাম একবার। চেষ্টা চালিয়ে যাও, তুমিও পারবে। আমি লোকটার বুকে 2বার আর মাথায় 1বার গুলি করলাম, কিন্তু তারপরেও লোকটা উঠে দাঁড়ালো আর হেঁটে চলে গেল। ঘরটা চুপ করে গেল। আস্তে আস্তে হুইল চেয়ারটা ঘুরিয়ে আমার দিকে তাকালো বুড়ো। ডুবতে থাকা সূর্য ওর চোখে তখন লাল রং ধরিয়েছে। কিছুক্ষণ চুপ করে থেকে লোকটা আমায় বলল, বসো বসো। দেওয়ালের ধারের চেয়ারে একটা বেহালা রাখা ছিল। সেটাকে একপাশে সরিয়ে আমি বুড়োর মুখোমুখি বসলাম। খসখসে কিন্তু স্থির শান্ত গলায় নির্দেশ এলো, বলো। আজ থেকে 5 দিন আগে এক মহিলা আমার অফিসে এলেন। তন্নি, দীর্ঘাঙ্গী, সোনালি চুল, তবে বোধহয় রং করা, ফোলা চোখ, চাউনির মধ্যে কেমন একটা হারিয়ে যাওয়া ভাব আছে। আমি মহিলাকে উল্টো দিকের চেয়ারে বসিয়ে একটা ড্রিঙ্ক অফার করি। মহিলা যখন হাত নাড়ছিলেন তখন ঘরের আলোটা তার হাতের আংটিগুলোই ঝিলমিল করছিল। মহিলা, তুমি কি এভাবেই কথা বলো? আমি ভেবেছিলাম তোমাদের রহস্য গল্পের ওই লেখকেরা এগুলো বানায়। দয়া করে কাব্য করো না। আমার ধৈর্য আর সময় দুটোই কম। আচ্ছা আচ্ছা। মহিলা বললেন যে তার স্বামী নাকি নিখোঁজ। ভদ্রলোক ব্যবসা করেন, ইউরোপ থেকে নানা জিনিস আমদানি করে এখানে সাপ্লাই করার ব্যবসা। যুদ্ধের ফলে ব্যবসা আগেই ঝাড় খেয়েছিল, তবে ইদানিং নাকি অবস্থা একটু ভালো হয়েছে। ওই মহিলার কোনো নাম আছে বা তার স্বামীর? ল্যান্ডো। মহিলা মনিকা ল্যান্ডো আর তার স্বামী মাইলস ল্যান্ডো। ল্যান্ডো কনসাইনমেন্টস 30-এর দশকে কারবার শুরু করে। ব্যবসা ভালোই চলছিল। মেরিনা ডেল রেতে বাড়ি বানিয়ে সেখানেই থাকতেন ওরা। নিখোঁজ হওয়ার আগে পরে কি হয়েছিল? কিছুই না, ওই মাইলস বাড়ি ফেরেননি। তুমি ভদ্রলোকের অফিসে নিশ্চয়ই তল্লাশি করেছিলে? হ্যাঁ, করেছিলাম। ওই ভিভিকা ডক্সের কাছে ল্যান্ডো কনসাইনমেন্টসের সাজানো গোছানো অফিস। থেরেসা ভিনসেঞ্জো নামে এক বয়স্ক মহিলা ছাড়া প্রায় সব কর্মচারী ফ্রিল্যান্স বা পার্ট টাইমার। ডায়েরি থেকে শুরু করে সব কাগজই ঘেঁটেছি, কিন্তু মহিলার কোনো নাম নেই। আর তেমন কোনো লটঘট আছে বলেও তো মনে হলো না। লটঘট? কিছু মনে করবেন না, আসলে মাইলসের বয়সে পুরুষদের ওই একটু চরিত্র দোষ দেখা যায়। মনিকা তবে রূপসী, তবু এই বয়সে একটু অন্যরকম স্বাদ অনেকেই খোঁজে, মানে বুঝতেই পারছেন। বুঝলাম। তারপর? সাধারণত 50-এর কাছাকাছি বয়সের কোনো পুরুষ যখন নিখোঁজ হন তখন তার 3টে কারণ থাকতে পারে। হয় কোনো মহিলার সঙ্গে তার একটা কেস হয়েছে, নয় মদ বা জুয়ার চক্করে সে বিপদে পড়েছে, আর নয়তো তার কোনো দুর্ঘটনা ঘটেছে যার খবর এখনো কেউ পায়নি। অবিশ্বাস্য। খুব অল্প করে মাথা খাটিয়েও আমি সখানেক কারণ বলতে পারতাম। যাই হোক, তুমি নিশ্চয় নিজের মতো করে খোঁজাখুঁজি করেছিলে। হ্যাঁ, অবশ্যই, কিন্তু কিছুই পাইনি। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়নি, অফিসে লুকোনো কোনো মাদকদ্রব্য পাইনি, আর ভিনসেঞ্জো বলেন তেমন কোনো সন্দেহজনক ফোনও আসেনি।
আমি তো ওখান থেকে 4 ব্লক পরের বাড়িটাতেও গেছিলাম, যেখানে মহিলা ঘটিত ব্যবসা হয়। কিন্তু তারাও মাইলসকে চেনে না দেখলাম। যে কটা সম্ভব হাসপাতালে খুঁজলাম, কোথাও ভর্তি হননি ভদ্রলোক। মর্গেও লোকটার লাশ পাইনি। আমি পুলিশের কাছেও গেছিলাম মাইলসের গাড়িটার খোঁজে। গাড়ি? মাইলস কি গাড়ি চালিয়ে যাতায়াত করতেন? হ্যাঁ, কালো রঙের একটা সিডান, কিন্তু ওটাও কোথাও পাওয়া যায়নি। তারপর? আমি একটু চিন্তাতেই পড়লাম। কোথাও এমন কিছু পাচ্ছিলাম না যা থেকে মনে হয় যে লোকটা স্বেচ্ছায় বা অনিচ্ছায় নিখোঁজ হয়েছে। ভাবছিলাম মহিলা নিজেই হয়তো তার স্বামীকে মেরে লাশ গায়েব করে দিয়েছে। স্বামীকে খুঁজে না পেলেই ভাবতে হবে যে তার স্ত্রী তাকে মেরেছে। এই লাইনে এগিয়ে কিছু পেলে? না, তাই এটাই ভাবতে বাধ্য হলাম যে মাইলসের ব্যবসার সঙ্গে এর কোনো যোগাযোগ থাকতে পারে। যাক, তুমি মগজটা ব্যবহার করো। তাহলে কিছু জানতে পারলে? আসলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ল্যান্ড ও কনসাইনমেন্টস ঢুকছিল। ইউরোপ থেকে ওরা কিছু পাচ্ছিল না, এশিয়ার তো প্রশ্নই ওঠে না। কানাডা আর মেক্সিকো ছাড়া আর বিশেষ কোথাও ওদের ব্যবসা করার রাস্তাই ছিল না। তবে 4 মাস আগে একটা অন্যরকম কাজ এসেছিল। অন্য রকম মানে? একজন নতুন ক্লায়েন্ট, তার প্রয়োজনটা অন্যদের থেকে একদম আলাদা। রোমানিয়া থেকে 50টা বাক্স নিয়ে আসতে হবে। তারপর থেকে ল্যান্ড ও কনসাইনমেন্টস আবার ইউরোপ থেকে কাজ পেতে শুরু করে। আমি ব্যাপারটা খোঁজ নিয়ে জানতে পারি ঠিক ওই সময়টাতেই রোমানিয়ার ক্ষমতা বদল হয়েছিল। ওরা অক্ষশক্তির বদলে মিত্রশক্তিতে যোগ দিয়েছিল। তারপরেই ওই 50টা বাক্স সরানোর কাজ পায় ল্যান্ডো। কাগজপত্র সব ঠিকই ছিল, কিন্তু তবু আমার কেমন যেন লাগছিল। 6.5 ফিট লম্বা, 3 ফুট চওড়া আর 3 ফুট গভীর 50টা বাক্স। আমি আরে আরে আপনার আবার কি হলো? উদ্বিগ্ন হয়ে প্রশ্নটা করার কারণ ছিল, আমার শেষ দিকের কথাগুলো শোনার সময় বুড়োর মুখ যেভাবে বেঁকে গেছিল, মনে হচ্ছিল যেন আমি ওর গায়ে মাকড়সা ছেড়ে দেওয়ার তাল করছি। নিজের মুখটা বেশ কষ্ট করে স্বাভাবিক করল বুড়ো। কিছু না, এক পুরনো আলাপির কথা মনে পড়ে গেল। যাকে যাকে তুমি বলো। এরপর আমি ম্যানিফেস্ট দেখলাম। বাক্সগুলো মঙ্গলবার মানে 30শে এপ্রিল এসে পৌঁছেছিল। ওয়ালপার্গিস নাইট। তারপর? সেদিনের পরে মনিকা ল্যান্ডো আর তার স্বামীকে দেখেননি। নানা জায়গা ঘুরে আমি আবার ল্যান্ডো কনসাইনমেন্টসে ফিরে এসেছিলাম। ভিনসেন্জো চলে যাওয়ার পরে আমি একাই অফিসে বসে রেকর্ড ঘাঁটছিলাম। ক্লান্ত হয়ে টেবিলে পা তুলে চেয়ারটা পেছনে হেলিয়ে একটা সিগারেট ধরালাম। বেশ গরম আর কেমন দম বন্ধ করা পরিবেশ। তাতেও দেখছিলাম উল্টো ফুটপাথের বেরয়েল ক্লাবের নিয়ন আলোটা জ্বলছে আর নিচ্ছে। তার দেওয়ালে আছড়ে পড়া নিয়নের আলো একটা বিচিত্র নকশা তৈরি করছিল। দূরে কোথাও স্যাক্সোফোনের বিষণ্ণ সুর বাতাসে গুমড়ে উঠছিল। আমিও এসব পড়েছি ছোকরা, দয়া করে আসল কথায় এসো। আমি হঠাৎ বুঝতে পারি যে ঘরে অন্য কেউ রয়েছে। মুখ তুলে দেখলাম মাইলস ল্যান্ডো সামনেই আমার দরজায় দাঁড়িয়ে। সারাদিন ধরে ওর ফটো নিয়ে আমি সারা শহরে ঘুরেছি, তাই ভুল হওয়ার কোনো প্রশ্নই ছিল না। একসময় লম্বা সোনালি চুল এখন ধূসর দেখাচ্ছে। ভারী মুখ, তবে তেমন মোটা নয়। নিখোঁজ হওয়ার সময় যে কালো স্যুটটা পরনে ছিল সেটাই পরা, তবে তাতে ধুলো কাদা লেগেছে। আমি উঠে মাইলসের দিকে এগোলাম। ওকে কয়েকটা প্রশ্ন করে ওর বউয়ের কাছে ফেরত পাঠানো আর নিজের ফি কালেক্ট করা, এছাড়া আমার মাথায় আর কিচ্ছু ছিল না। কিন্তু মাইলস একটা হিংস্র জানোয়ারের মতো মুখভঙ্গি করে আমার দিকে তেড়ে এলো। তারপর আমার কবজি ধরে ও আমাকে টেনে দেওয়ালের দিকে স্রেফ ছুঁড়ে দিল। আমি কোনো ক্রমে উঠে দাঁড়াচ্ছিলাম, তখনও আবার আমার দিকে তেড়ে এলো। লোকটার চোখগুলো লাল আগুনের মতো ধকধক করছিল, আর ওর মুখ থেকে বেরোনো গন্ধ। চিড়িয়াখানায় মাংসাশী প্রাণীর খাঁচা থেকেই শুধু আমি ওই রকম পচা মাংসের গন্ধ পেয়েছি। মাইলস আমার কলারের দিকে হাত বাড়ালো, কিন্তু আমি বুঝে গেছিলাম
মিষ্টি কথা শোনার লোকে নয়। মুঠো বাগিয়ে গলার নিচে আমি যে ঘুষিটা ওকে মারলাম সেটা যে কোনো পালোয়ানকেও শুইয়ে দিত। কিন্তু দেখলাম ওর কিচ্ছু হলো না। মাইলস পোকা তাড়ানোর মতো করে এক হাতে আমাকে ঝটকা মারল। মাথা বাঁচাতে পারলেও ওর হাতটা এসে লাগলো আমার কাঁধে, আর তাতেই আমি ঠিকরে টেবিলের ওপাশে চেয়ারটার উপর এসে পড়লাম। তাতে একটা সুবিধে অবশ্য হয়েছিল, চেয়ারটা পিছিয়ে দেওয়ালের দিকে সরে যাওয়ায় আমি ওর থেকে নিরাপদ দূরত্বে সরে গিয়ে রিভলভারটা বার করার সুযোগ পেয়েছিলাম। ওকে নিশানায় এনে বললাম শান্তভাবে হাত দুটো মাথার উপর তুলতে। কিন্তু লোকটা আমার কথা শোনেনি, বরং ও একটা গর্জন করল। হ্যাঁ, গর্জনই তো। সিংহ বা বাঘের নিচু ক্ষুধার্ত গর্জন ছাড়া আর কিছুর সঙ্গেই ওই আওয়াজের তুলনা করা যাবে না। মাইলসের দাঁতগুলো বিশাল বড় দেখাচ্ছিল, আর চোখ জোড়া দেখে মনে হচ্ছিল যেন দুটুকরো কয়লা জ্বলছে চোখের কোটরে। আমি সহজে ভয় পাওয়ার লোক নই, কিন্তু ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল যেন আমার ভেতরটা গলে যাচ্ছে। আমার মাথা কাজ করছিল না। নিশানা স্থির করে গুলি চালাই আমি। প্রথম গুলিটা লাগলো ওর বুকের ঠিক মাঝখানে, চিবুক থেকে প্রায় 8 ইঞ্চি মতো নিচে। সাদা শার্টে একটা কালো গর্ত হয়ে গেল, কিন্তু কোনো রক্ত বেরোলো না। মাইলস নিজেও নিচু হয়ে গর্তটা দেখছিল। ওখান থেকে ধোঁয়ার মতো কিছু বেরোচ্ছিল বলে মনে হলো আমার। আমি আবার ট্রিগার টিপলাম। 2 নম্বর গুলিটা যেখানে গর্ত বানালো তার ঠিক নিচেই হৃৎপিণ্ড থাকার কথা, কিন্তু এবারও রক্ত বেরোলো না। আমি আর ঝুঁকি নিলাম না। 2 হাতে রিভলভার ধরে মাইলসের মাথায় গুলি করলাম। গুলির আঘাতেও পেছনে দেওয়ালে ছিটকে পড়ল। ঘরের আলোয় স্পষ্ট দেখলাম ওর মাথা ফাঁক হয়ে ভেতরের জিনিসপত্র বেরিয়ে এসেছে, কিন্তু এক ফোঁটাও রক্ত বেরোয়নি মাথা থেকেও। ও গর্জন করে আবার আমার দিকে এগিয়ে। আমি বেশ বুঝতে পারলাম আমার গল্প এখানেই শেষ। কিন্তু ভাগ্য ভালো বলতে হবে, সাইরেনের শব্দ ভেসে এলো নিচ থেকে। বেরয়েল ক্লাবের কেউ বা কোনো নিরাপত্তা রক্ষী নিশ্চয়ই গুলির আওয়াজ পেয়ে পুলিশে খবর দিয়েছিল। মাইলস এর মাঝে আমার কাছে, খুব কাছে এসে দাঁড়ালো। আমি ওর মুখ থেকে পচা মাংসের সেই অসহ্য দুর্গন্ধটা আবার পেলাম। ওই বিশাল দাঁতগুলো বের করে হাসলো লোকটা। আঙুল নেড়ে আমাকে শাসন করলো, যেমনটা লোকে দুষ্টু ছেলেদের করে, ঠিক ওইভাবে। তারপর ঘর থেকে হেঁটে বেরিয়ে গেল। পুলিশকে ব্যাখ্যা দেওয়ার মতো অবস্থা আমার ছিল না, তাই আমি চুপচাপ বেরিয়ে ঘরের দরজা বন্ধ করে বাড়ির পেছনের গলি দিয়ে কেটে পড়লাম। আজ সারাদিন আমি ভেবেছি ঘটনার কি ব্যাখ্যা হয় বা কার কাছে এটার মানে বোঝার জন্য সাহায্য চাওয়া যায়, আর ভেবে আপনি ছাড়া আর কাউকে পাইনি। বুড়ো চুপ করে রইল অনেকক্ষণ। তারপর ডেস্কে রাখা ফটো ফ্রেমটার দিকে তাকিয়ে বলল, ওইসব রং চড়ানো গপ্পগুলোয় ও যাই লেখুক না কেন, আমি কিন্তু ওকে জন বলেই ডাকতাম। আমাকে কিছু বললেন? হ্যাঁ, না না না, অনেকদিন বাঁচলে স্মৃতির বোঝা এত বেশি হয়ে যায়। যাকে তোমার ওই অভিজ্ঞতা ছাড়া আমাদের হাতে কাজে নামার মতো আর কিছু আছে? হ্যাঁ, বাক্সগুলো এসকম্বে পাঠানো হয়েছিল। ওখানে সম্প্রতি একটা পুরনো বাড়ির দখল নিয়েছে ল্যান্ড কনসাইনমেন্টস। সচরাচর ওরা বাড়ি ভাড়া নেয় না, এমনকি গুদাম হিসেবেও। সেই জন্যই এটা আমার চোখে পড়ে। ঘুম থেকে ওঠার মতো মাথা তুলল বুড়ো। আমি পকেট হাতড়ে লেজারের কয়েকটা ছেঁড়া পাতা বের করে এগিয়ে দিই। তোমার সঙ্গে গাড়ি আছে নিশ্চয়ই, আমার কোট আর টুপিটা দাও, আর সময় নষ্ট করা যাবে না। মানে আপনি বেরোবেন? কিন্তু আপনি তো... আমি হাঁটতে পারি, তবে ধীরে। এখন আমাকে ঝটপট তৈরি হতে সাহায্য করো। ব্যাপারটা সহজ ছিল না।
বুড়ো কতটা টানা হ্যাঁচড়া নিতে পারবে জানি না, তাই সব কিছুই খুব সাবধানে করতে হচ্ছিল। প্রথমে তার পুরনো প্রায় গায়ের সঙ্গে লেপ্টে যাওয়া পোশাকটা ছাড়াতে হলো। তারপর মে মাসের ক্যালিফোর্নিয়ার এই গরমেও লোকটা একটা টুইড স্যুট, ভেস্ট, এমনকি একটা বহু পুরনো গ্রেট কোট চাপালো। হুইস্কি ভর্তি একটা ফ্লাস্ক ঢুকলো কোটের ভেতর। একটা লম্বা, ভারী, নকশা কাটা আর মজবুত হ্যান্ডেলওয়ালা লাঠি হাতে উঠল। অবশেষে মাথায় একটা দুমড়ে যাওয়া ধূসর হোমবার্গ টুপি চাপিয়ে বুড়ো সন্তুষ্ট হলো। অবাক হয়ে আমি তাকিয়েছিলাম। অলঙ্করণ যে ভদ্রলোক করতেন তাকে ধরো, আমি এটাই করতাম। বাইরে নার্স থাকলে আমাদের কপালে দুঃখ ছিল, কিন্তু জায়গাটা ফাঁকা। বুড়োকে হুইল চেয়ারে বসিয়েই এগোলাম। প্রায় কোলে তুলে বুড়োকে আমার গাড়ির সামনের সিটে বসালাম। হুইল চেয়ারটা ভাঁজ করে পেছনে রেখে গাড়ি স্টার্ট দিলাম। গাড়িতে বসেই বুড়ো বলল, আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা সম্বন্ধে একটু ধারণা দাও তো। এই বড় বাড়ি বছর 40 আগে তৈরি হয়েছিল, খালি পড়েছিল অনেকদিন। তবে ভিতটা বিশাল, তাই একটা বেসমেন্ট থাকতে পারে। ওর বেসমেন্ট লাগবে। কার? কারণ সামনে ওটা কি পেট্রোল পাম্প? চমৎকার, ওখানে একবার দাঁড়াও তো। কিন্তু ট্যাঙ্ক তো ভরাই আছে। গ্যাসোলিনের একটা ক্যানিস্টার নিয়ে এসো, আমি গাড়িতেই রইলাম। কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু 3-3টে গুলি নিয়ে রক্তশূন্য অবস্থায় একটা লোক লস অ্যাঞ্জেলেসে কিভাবে ঘুরে বেড়াতে পারে সেটাও আমার বোধগম্য হচ্ছিল না। তাই চুপচাপ আদেশ মানাই নিরাপদ বলে মনে করলাম। গাড়িটা চলতে শুরু করার পর বুড়ো মুখ খুলল। ভালো হতো যদি আমরা সকালে বেরোতে পারতাম, কিন্তু কি আর করা যাবে। ভালো কথা, তুমি রিভলভারে আবার গুলি ভরে নিয়েছো তো? ওতে অবশ্য ওদের কিছুই হবে না, তবু ওই যতটা তৈরি থাকা যায় আর কি। হ্যাঁ, আপনি যা বলবেন। বুঝতে অসুবিধে হচ্ছে ছোকরা? আমারও হচ্ছে। আমি সত্যিই ভেবেছিলাম সেই 97 সালেই গল্পটা শেষ হয়ে গেছে। আমার পক্ষে ঠিক সেই সময় কন্টিনেন্টে গিয়ে সরেজমিন তদন্ত করাটা সম্ভব ছিল না। লন্ডন থেকে আমি বেশি দিন দূরে থাকলেই অপরাধীরা একটু বেশি উৎসাহ পেয়ে যেত আর কি, তাই গল্পটা শেষ করা যায়নি। এসকম বার 3টে ব্লক পরেই। তাহলে এখানেই থামো, বাকি পথটা আমরা হেঁটে যাব। আমাদের পেছনে কেউ লেগে নেই এটা নিশ্চিত করার জন্য এক চক্কর দিতে হলো। তারপর একটা জায়গা খুঁজে গাড়িটা পার্ক করলাম। ভ্যাপসা গরম রাত, রাস্তাটা আলোয় চকচক করছিল। আমরা ধীরে ধীরে এগোলাম। একটু পরেই দেখতে পেলাম বাড়িটা। মাইলস এখানেই আছে। কি করে বুঝলে? ওই যে ওর গাড়িটা রয়েছে, সেডানটার লাইসেন্স প্লেটের নাম্বার আমার মুখস্থ। চমৎকার। আমার হাত ছেড়ে দিয়ে বুড়ো গাড়িটার দিকে দ্রুত এগিয়ে গেল। আমি স্বপ্নেও ভাবিনি এই বয়সেও লোকটা এত দ্রুত হাঁটতে পারবে। তুমি গাড়িটা অকেজো করে দিতে পারবে? বনেট তুলে স্পার্ক প্লাগ খুলে গাড়িটা অচল করে দিতে আমার মিনিট 5 লাগলো। সাবাস সাবাস। বুড়ো যে সত্যি খুশি হয়েছে এবার বুঝতে পারলাম। ওই বাদুড় হয়ে উড়ে যাওয়ার কথাটা একেবারে স্রেফ গুল গল্প, বরং এবার ওদের পালানোর রাস্তা বন্ধ হলো। বাদুড়? ঠিক বুঝলাম না। দাও, দেখো তো গাড়ির দরজাটা খুলতে পারো কিনা। কিছুক্ষণের চেষ্টায় আমি দরজা খুলতে পারলাম। বুড়ো গাড়ির সামনে পেছনে তন্ন তন্ন করে কিছু খুঁজল, প্রথমে খালি চোখে, তারপর চশমা এঁটে। শেষে সিটগুলো ভালো করে শুঁকে বলল, গুড নিউজ। কি?
রক্ত নেই, তার মানে সংক্রমণ খুব একটা ছড়ায়নি। হয়তো মাইলসই একমাত্র শিকার। আমার পুরনো বন্ধুটি ধৈর্য ধরতে জানে দেখছি, তবে সেটা এবার হয়তো। কোন সংক্রমণের কথা বলছেন আপনি? আর কেই বা আপনার বন্ধু? ঠিক করে বলুন তো। এর আগেও একবার আপনি কোন এক পুরনো আলাপির কথা বলছিলেন। কে সে? বুড়োর মুখে একটা ধারালো হাসি ফুটে উঠল, কিন্তু ও কিছু বলল না। দারুণ রাগে আমি বোধহয় লোকটাকে কিছু অকথা কুকথা বলেই ফেলছিলাম, কিন্তু বুড়ো সেসব পাত্তা না দিয়ে বাড়িটার দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আমি তালা ভাঙার যন্ত্রপাতিগুলো বের করছিলাম, কিন্তু আমার সঙ্গী দেখলাম স্রেফ হাতল ঘুরিয়ে দরজাটা খুলে ফেলল। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি দেখে একটু অধৈর্য হয়েই বুড়ো বলল, ও কাউকে ভয় পায় না। অবশ্য আমি যে আমেরিকায় আছি সেটা ও জানে না, এটা আমাদের পক্ষে ভালো। করিডোর অন্ধকার। বুড়ো পকেট থেকে একটা ফ্ল্যাশ লাইট বের করে চারপাশে দেখল। আসবাব সবই চাদরে ঢাকা রয়েছে, তবে দরজার গায়ের নকশা, উঁচু ছাদ, ঘোরানো সিঁড়ি এগুলো দেখা গেল। লাইটের সুইচটা খুঁজে পেয়ে জ্বালাতেই মাথার উপর ঝাড়বাতিটা ঝলমল করে উঠল। যাচ্ছে তাই রুচি, তবে ঝাড়বাতিটা বেশ ভালো। প্রফেসর আমাকে একবার ঠিক এইরকম একটা ঝাড়বাতি ফেলে মারার চেষ্টা করিয়েছিলেন। বুড়োর গলা শুনে মনে হচ্ছিল আমরা যেন কোনো আর্ট গ্যালারিতে এসেছি। হঠাৎ ওপর থেকে একটা আওয়াজ ভেসে এলো। আমি আমার .45টা বার করলাম। বুড়ো নির্বিকার ভঙ্গিতে মুখ তুলে সিঁড়ির ওপর দিকে তাকালো। আমি দেখলাম মাইলস ওখানে দাঁড়িয়ে আছে। পোশাক বদলেছে বলেই হয়তো গুলির ফলে হয়ে যাওয়া গর্ত দুটো আর দেখা যাচ্ছে না। ও বোধহয় মাথাটা সেলাই করার চেষ্টা করেছিল। ব্যাপারটা সফল হয়নি, বরং আরো কদাকার দেখাচ্ছে। ওর মুখ থেকে ভেসে আসা জান্তব দাঁতগুলো আলোয় ঝকঝক করছে। কিন্তু বুড়োর দিকে তাকিয়েই মাইলসের লাল চোখের উপরের ভ্রুজোড়া কুঁচকে উঠল। মিস্টার ল্যান্ডো, এই অবস্থার পেছনে আপনার যে কোনো হাত নেই সেটা আমি অন্তত জানি। আপনি স্রেফ আপনার কাজটুকু করছিলেন। যে লোকটি আপনাকে কাজটি দিয়েছিল সে এর আগেও আপনার মতো অজস্র মানুষকে নিজের স্বার্থে ব্যবহার করেছে, আবার কাজ শেষ হলেই পুরনো খেলনার মতো তাদের ভেঙে চুরে ফেলে দিয়েছে। কিন্তু সে কথা থাক, এই মুহূর্তে কর্তব্য একটাই। বলে আমার দিকে ঘুরে বলল, লোকটাকে নিকেশ করো তো। একবার মনে হয়েছিল বলি যে এর আগেও আমি সেই চেষ্টা করে 3টে গুলি খরচ করেছি। তারপর ভাবলাম কি লাভ। আমি মাইলসের মাথা নিশানা করে পরপর 3বার ফায়ার করলাম। প্রথম গুলিটাই মাইলসের মাথার ওপর দিকটা ফাটিয়ে দিল। ছাতা ধরা পাউরুটির মতো কিছু ছিটকে বেরিয়ে পেছনের দেওয়ালে লাগলো। দ্বিতীয় গুলিটা ঢুকলো ওর করা সেলাইয়ের মধ্যে। তাতে মাথাটা সেই জায়গা দিয়েও ফাঁক হয়ে গেল। তৃতীয় গুলিটা চোয়ালের হাড় ভেঙে মুখের নিচের অংশটা বরাবরের মতো হাঁ করিয়ে দিল। সিঁড়িতে বসে তারপর শুয়েই পড়ল মাইলস। ঘরজোড়া ধোঁয়া একটু একটু করে সরে গেল। পুরো সময়টা আমি বুড়োর শ্বাস টানার শুকনো ঘষা আওয়াজ পাচ্ছিলাম শুধু। আমরা কি? আমার প্রশ্নটা মাঝপথেই থেমে গেল। মাইলসের ডান হাতটা নড়ছে, তারপর বাঁ হাতটা। সেই অবস্থাতেই ও সিঁড়ির ব্যানিস্টার ধরে একটু একটু করে উঠে দাঁড়ালো। লোকটা না, মানে শরীরটার মাথার প্রায় অর্ধেক উড়ে গেছে।
আর অবশিষ্ট অংশেই একটা ক্ষুধার্ত হাসি ফুটে উঠেছে। তারপর ও মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ বের করলো। ওরকম শব্দ আমি জীবনে শুনিনি। বুড়ো আমার দিকে ঘুরে বলল, আসছে, তৈরি হও। একটা বিশাল লাফ দিয়ে সিঁড়ির ওপাশ থেকে ঘরের অর্ধেকটা পেরিয়ে আমার উপরে এসে পড়ল মাইলস। আমার রিভলভার হাত থেকে ঠিকরে গেল। সেকেন্ডের মধ্যে আমার বুকের ওপর চড়ে বসলো। তারপরেই আমার গলার দিকে হিংস্রভাবে এগিয়ে এলো ওর মুখটা। ওর মুখ থেকে বেরোনো সেই ভয়াবহ গন্ধ আমাকে প্রায় বেহুশ করে দিয়েছিল। ওর মাথা থেকে আমার চোখে কিছু খসে পড়ছিল, যাতে যাতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। আমার জামার কলারটা ছিঁড়ে ফেলার পর খোলা গলাটা দেখতে পেয়ে মাইলসের মুখ থেকে লালাও বেরোতে শুরু করেছিল। আমি আমার সমস্ত শক্তি দিয়ে ওকে সরাতে চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। তখনই বৃষ্টির মতো একটা শব্দ পেলাম। ওই অবস্থাতেই চোখ সাফ করে দেখার চেষ্টা করলাম কি হচ্ছে। আমাদের মাথার উপর দাঁড়িয়ে বুড়ো ওর কোট পকেট থেকে হুইস্কির ফ্লাস্কটা খালি করছিল মাইলসের পিঠের ওপর। সমস্ত হুইস্কিটা ঢেলে ফাঁকা ফ্লাস্কটা ছুঁড়ে ফেলল বুড়ো। তারপর পকেট থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাইয়ের বাক্স বের করে একটা সিগারেট ধরালো, আর জ্বলন্ত দেশলাইটা ফেলে দিল মাইলসের পিঠের ওপর। একটা মশালের মতোই দপ করে জ্বলে উঠল মাইলস। আমাকে ছেড়ে ছিটকে সোজা হয়ে প্রাণপণে চেষ্টা করলো জ্বলন্ত জামাকাপড়গুলো ঝেড়ে ফেলতে, কিন্তু পারল না। অসহায়ভাবে বুড়োর দিকে তাকালো। বুড়ো তখন নির্বিকার মুখে ওর দিকে তাকিয়ে সিগারেটে একটার পর একটা টান দিচ্ছে। সে আর কিছুই করল না। ঘরের মাঝখানে একটা লাট্টুর মতো বেশ কিছুক্ষণ ঘুরপাক খেল মাইলস। ওর গায়ের পোড়া গন্ধে বমি পেল আমার। অবশেষে নিজের ভারী লাঠিটা দিয়ে খুঁচিয়ে পুড়ে যাওয়া শরীরটাকে মেঝেতে ফেলে দিল বুড়ো। শরীরটা একটু ছটফট করে তারপর স্থির হয়ে গেল। একটা চাদর দিয়ে আগুনটা নেভাও তো। বুড়োর গলা শুনে চটক ভাঙল আমার। চেয়ার ঢাকার একটা চাদর তুলে সেটা দিয়ে থাবড়ে আমি মাইলসের শরীরের আগুনটা নেভালাম। তারপর যথাসাধ্য খুঁচিয়ে নিশ্চিত হলাম এই শরীরটা আর নড়াচড়া করবে না। ভাগ্যিস তুমি ওকে ব্যস্ত রেখেছিলে। কিন্তু এবার আসল কাজ, আমাদের নিচে যেতে হবে, বেসমেন্টে। আমি রিভলভারটা তুলে হোলস্টারে ভরলাম। ফ্ল্যাশলাইট হাতে এদিক ওদিক একটু খুঁজতেই বেসমেন্টে যাওয়ার সিঁড়িটা দেখা গেল। দরজা খুলে আলোর সুইচটা টিপলাম। নিচে একটা নিবু নিবু আলো জ্বলে উঠল। মাইলস ল্যান্ডোর মতো অনুগামীও আরো বানিয়েছে বলে মনে হয় না, তবু সাবধানের মার নেই, তাই তুমি আগে নামো। বুড়োর কথাগুলো বোধগম্য হচ্ছিল না, তবে আমি প্রতিবাদ করে আর সময় নষ্ট করলাম না। সিঁড়িতে পা দেওয়া মাত্র একটা আওয়াজ হলো। সাবধানে আরও কয়েক পা নামতেই বুঝতে পারলাম অন্ধকারে ইঁদুরেরা দৌড়দৌড়ি করছে। ও এখানেই আছে, নিশ্চিত। বুড়োর গলা পেলাম পেছন থেকে। বুঝলাম সেও নামছে, তবে ধীরে। সিঁড়িটা আরও কয়েকটা বাঁক নিয়ে নিচে নামতেই আমি বেসমেন্টের মূল জায়গাটা দেখতে পেলাম। জায়গাটা বিশাল, তবে তা না হলে 50টা বাক্সও ধরানো যেত না। বাক্সগুলোর আকার দেখে আমার কফিনের কথা মনে হলো। দূর থেকে দেখলাম ওদের গায়ে কিছু খোদাই করা আছে। আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে দাঁড়ালাম। পাইন কাঠ দিয়ে বানানো অত বাক্স দেখে মনে হচ্ছিল আমি যেন পাইনের একটা সমুদ্র দেখছি। সেই সমুদ্রের এক কোণে মাস্তুলের মতো দাঁড়িয়েছিল একটা বাক্স। এর গায়েও কিছু লেখা। কাছে গিয়ে দেখলাম
বাক্সের ঢাকনার উপরে একটা চিহ্নর মতো কিছু রয়েছে, একটা দুর্গ আর 4টে বাদুর। কোন পরিবার যেন এমন ইনসিগনিয়া ব্যবহার করে? এটাই ওর। দেখা যাক গৃহকর্তা বাড়িতে আছেন কিনা। পেছন থেকে গলার আওয়াজ শুনে বুঝলাম বুড়ো আমার পেছনে এসে গেছে। হাতের লাঠিটা দিয়ে ওই বাক্সটার দরজায় সপাটে আওয়াজ তুলে আবার পিছিয়ে এলো। নড়ে উঠল দরজাটা, তারপর সেটা একেবারে ফেটে পড়ার মতো ঠিকরে সরে গেল। পচা দুর্গন্ধ ভরা বাতাসে বমি পেল আমার। তারপরেই মনে হলো যেন অজস্র ইঁদুরের আওয়াজ পাচ্ছি আমি চারপাশে। এদিক ওদিক তাকিয়েও কোনো ইঁদুর কিন্তু দেখতে পেলাম না। আমি যখন বাক্সটার দিকে ঘুরলাম তখন বাক্স থেকে একটা লোক বেরিয়ে এসেছে। লোকটা লম্বা, আমি 6 ফুট, কিন্তু এ আমার চেয়েও কিছুটা লম্বা। আপাতমস্তক কালো পোশাক পরা, মৃদু আলোতেও লোকটার জুতোর পালিশ বোঝা যাচ্ছে। লম্বাটে, শীর্ণ কিন্তু হিংস্র মুখ, উঁচু কপাল থেকে পিছিয়ে গেছে ব্রাশ করা ঘন সাদা চুল। ধারালো নাকের ঠিক ওপরে এসে মিলেছে পুরু একজোড়া ভুরু। ঠোঁটের ওপরটা অদৃশ্য হয়েছে পুরুষ্ঠ ধূসর গোঁফের আড়ালে। নিচের ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে দীর্ঘ সদন্ত। লোকটার চোখ জোড়া লাল কয়লার মতো জ্বলন্ত। মাইলসের মতো এই লোকটাকে দেখেও আমার মনে হলো আমি কোনো মানুষ নয়, বরং যেন কোনো পশুর সান্নিধ্যে এসে পড়েছি। খেয়াল করলাম লোকটার আঙুলগুলো শেষ হয়েছে লম্বা ছুঁচলো নখে। হাতের তেলোতেও যেন চুল বা লোম রয়েছে। লোকটা বুড়োর দিকে ঘুরল। মনে হলো বুড়োকে দেখতে পেয়েই ওর চোখ জোড়া শুধু বড়ই হলো না, তাদের পেছনের আগুনটাও যেন নতুন করে জ্বালানি পেল। ঈষৎ মাথাটা ঝুঁকিয়ে বুড়ো বলল, তাহলে আবার আমাদের দেখা হলো। তুমি এখনো বেঁচে আছো? আছি, কিন্তু আপনি এখানে কি করছেন? বুড়োর গলায় আপাত ভদ্রতার আড়ালে আমি একটা অন্যরকম সুর পাচ্ছিলাম। আমি সাহায্য করতে এসেছি। কি? ওই উন্মাদ আমার গোটা দেশ, গোটা ইউরোপকে ছাড়ঘাড় করে দিচ্ছে। তাই আমি ঠিক করেছি আমি মিত্র শক্তিকে সাহায্য করব। কিভাবে? একটা সেনাবাহিনী বানিয়ে আমার মতো আমার প্রজাতির বাহিনী, তার নেতৃত্ব দেব আমি। ভেবে দেখো, আমরা যদি একসঙ্গে লড়ি তাহলে হিটলার কেন, দুনিয়ার কোনো শক্তি আমাদের সামনে দাঁড়াতে পারবে না। কেমন হবে যদি ঠান্ডা আর গরম রক্তের যৌথ অভিযানে দুনিয়াটা রক্তের সমুদ্রে ডুবে যায়? বুড়ো কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, আপনার মতো আর কজন রয়েছে এখন এ দেশে? ল্যান্ডো, শুধু ল্যান্ডো। আমার আর কোনো উপায় ছিল না। তোমরা কি ওকে? হ্যাঁ। আমার দিকে ঘুরল বুড়ো। আমি আর আদেশের অপেক্ষা করলাম না। পকেট থেকে রিভলভারটা বের করে লোকটার দিকে তাক করে সেটা খালি করে দিলাম। গুলি খেয়ে মাইলস ল্যান্ডও অন্তত পিছিয়ে গেছিল, কিন্তু এই লোকটা জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে গুলিগুলো স্রেফ হজম করে নিল। এদিক ওদিক তাকিয়ে আমি একটা তক্তা তুলে লোকটার মাথায় মারলাম। যে কোনো মানুষের মাথা ওতে ফেটে যাওয়া উচিত ছিল, কিন্তু এই লোকটার কিছুই হলো না।
আমি ওটা আবার নামিয়ে আনছিলাম, তবে এইবার লোকটার এক হাত তক্তাটা ধরে ফেলল, তারপর অক্লেশে তক্তা শুদ্ধ আমাকে ওর কাছে টেনে নিল। ওর ঠোঁটের ফাঁকে একটা হিংস্র হাসি ফুটে উঠল। শুনতে পেলাম লোকটার হাতের চাপে তক্তাটা খড়কে কাঠির মতো ভেঙে গেল। দু চোখে অনন্ত নারকীয় খিদে নিয়ে লোকটা তার মুখ নামিয়ে আনছে আমার গলার দিকে। আমার মনে পড়ল কি হয়ে গেছিল মাইলস ল্যান্ডো। পাগলের মতো আমি লোকটার সাথে লড়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ওর হাত ছাড়াতে পারলাম না। ঠিক তখনই একটা আওয়াজ হলো, আর আমার সর্বাঙ্গ একটা দুর্গন্ধযুক্ত তরলে ভিজে গেল। বুঝতে পারলাম শরীরে চেপে বসা সেই ভয়ঙ্কর বাঁধনটা আলগা হয়ে গেছে। দেখলাম কালো পোশাক পরা লোকটা হাঁটু মুড়ে বসেছে মাটিতে, তবে ওর মাথাটা নেই। কবন্ধ শরীর থেকে বেরিয়ে আসছে কালচে লাল তরলের স্রোত। কিছুক্ষণ পরে শরীরটা আর বসেও থাকতে পারল না, পড়ে গেল পেছন দিকে। রক্ত বেরিয়েই চলল, প্রথমে ধারায়, তারপর চুইয়ে চুইয়ে। আমি হাতের ভর দিয়ে ওঠার চেষ্টা করলাম। দেখলাম লোকটার ছিন্ন মাথা শরীর থেকে প্রায় ফুট 3 দূরে পড়ে আছে। রক্ত লাল দু চোখ খোলা, তাতে ফুটে উঠেছে অপার বিস্ময়। মাথা তুলে উপরে তাকিয়ে দেখি বুড়ো একটা ল্যাভেন্ডার লাগানো রুমাল দিয়ে হাতের গুপ্তিটা সযত্নে মুছছে। আমাকে তাকাতে দেখে বলল, কাজের জিনিস, বুঝলে, কাজের জিনিস। 88 সালে হোয়াইট চ্যাপেলে সেই উন্মাদকে ঘায়েল করতে হয়েছিল এইটা দিয়েই। গুপ্তিটা হাতের লাঠির মধ্যে ঢুকলো বুড়ো। আরেকটু কষ্ট করে গাড়ি থেকে গ্যাসোলিনের ক্যানিস্টারটা নিয়ে এসো দেখি। আমাদের এগুলো সব পোড়াতে হবে, তারপর দমকল ডাকতে হবে যাতে ব্যাপারটা হাতের বাইরে চলে না যায়। ওঠো ওঠো ওঠো, রক্তের দাগ ঢাকতে গেলে খাটতে হয় হে ছোকরা। শুনছিলেন শার্লক হোমসের গল্প রক্তিম। গল্পের কথক ও ল্যান্ডোয়ের ভূমিকায় সৌভিক, শার্লক হোমস রাজা ভট্টাচার্য, ড্রাকুলার চরিত্রে তমাল এবং নার্স সুতপা। গল্পের ডাইরেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সৌভিক, কভার বানিয়েছে কৃষ্ণেন্দু। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানান এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। শোনা হচ্ছে পরের গল্পে। কান রাখুন ট্যাঁশ গরুর চেঁচানিতে।